Bismillahirrahmanirrahim. I welcome you all to my today's class on belly and lumps, chapter 63. This is stomach and duodenum. আমরা belly and lumps এর বেশ কিছু চ্যাপ্টার গত কিছুদিনে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব হলো চ্যাপ্টার 63, যেটা স্টোমাক এন্ড ডিউডেনাম। বেলি এন্ড লাভস এর এক একটা চ্যাপ্টার এক একজন রাইটার লিখেছেন। সো ওনাদের লেখার ধরন অনুযায়ী, ওনাদের নিজস্ব প্র্যাকটিস অনুযায়ী কিছু কিছু চেঞ্জ বা কিছু কিছু পরিবর্তন, ভাষাগত কিছু চেঞ্জ দেখা যায় একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারের ব্যাপারে। সো এই চ্যাপ্টারটার ব্যাপারে আমি বলতে পারি যে এটা একটু কঠিন করে লেখা, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের কিছু লং কেস আছে, কিছু ওসপি, টেবিল ভাইভা, আমাদের রিটেন এক্সামিনেশন, প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এমনকি আমরা যদি পার্ট 1 এফসিপিএস পার্ট 1 অথবা এমআরসিএস পার্ট এ এর জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অ্যানাটমি, ফিজিওলজি। আবার এই চ্যাপ্টারের ডিজিজগুলো মেডিসিনেও আলোচনা হয়, সার্জারিতেও আলোচনা হয়। সো যেখানে কিছু ডিজিজ আছে আমরা যেগুলো মেডিসিনে আলোচনা হবে সেগুলো আমি যতটুকু সম্ভব বলে দিব। So I, Lieutenant Colonel Nasir, welcome you all to my today's presentation on belly and lumps with me, chapter 63, stomach and duodenum. This is chapter 63. Our learning objective is to understand the, just a minute, I just confirm my, to understand the gross and microscopic anatomy and pathophysiology of the stomach. এটা আমরা এই চ্যাপ্টার থেকে শেখার চেষ্টা করব। দেন হলো আমরা কিভাবে স্টোমাক এবং ডিউডেনামের ডিজিজগুলো ইনভেস্টিগেশন করব। তারপরে হলো কিছু ডিজিজ সম্পর্কে আলোচনা আসবে এখানে। দেন হলো আমরা পেপটিক আলসার কিভাবে আমরা ডায়াগনোসিস করব, গ্যাস্ট্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করব এবং ট্রিটমেন্ট করব, ম্যানেজ করব। দেন হলো গ্যাস্ট্রিক ক্যান্সার। দেন একদম সবশেষে ডিউডেনাম সম্পর্কে আমাদের কিছু আলোচনা আছে এই চ্যাপ্টারে। সো আমরা আমাদের এই কিছু ব্যাপার হলো আমাদের এই চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভস। দেন ফার্স্ট অ্যানাটমি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না। এটা হলো স্টোমাকের গ্রস অ্যানাটমি আমাদেরকে পড়তে হবে। এখানে যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লাড সাপ্লাই ছবি দেয়া আছে। হ্যাঁ, স্টোমাকের ব্লাড সাপ্লাই প্রধান প্রধান আর্টারিগুলো, যেমন এর মধ্যে আমাদের প্রত্যেকটা আর্টারি গুরুত্বপূর্ণ। গ্যাস্ট্রোডিউটেনাল আর্টারি, হেপাটিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিক আর্টারি, দেন গ্যাস্ট্রো ইপিপ্লোইক আর্টারি। সো আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি আমাদের আগের অ্যানাটমি ফিজিওলজি বই থেকে আমরা পড়ে নিব। দেন হলো সেম ফিজিওলজি, বিভিন্ন সেল আছে, চিফ সেল কোথা থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, কিভাবে হয়, এগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, বিশেষ করে পার্ট 1 পরীক্ষার জন্য এবং এমআরসিএস পরীক্ষার জন্য। সো আপনারা এই জিনিসগুলো বেলি এন্ড লাভসে যেই অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এই অ্যানাটমি এবং ফিজিওলজিটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা শুধু এই চ্যাপ্টারের জন্য না, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। আপনারা যারা সামনে পার্ট 1 পরীক্ষা দিবেন অথবা এমএস এন্ট্রান্স এক্সাম দিবেন অথবা এমআরসিএস ফেজ পরীক্ষা দিবেন, তাদের জন্য এটা হলো একটা গাইডলাইন যে বেলি এন্ড লাভসের অ্যানাটমি এবং ফিজিওলজি অংশে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কোন অ্যানাটমি এবং কোন ফিজিওলজির উপর আপনার আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনি সার্জারিতে ক্যারিয়ার করতে হলে এই অ্যানাটমি এবং এই ফিজিওলজিগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনি এই অ্যানাটমি এবং ফিজিওলজিগুলো আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেখান থেকে পড়া আছে সেখান থেকে আপনি পড়ে রাখার চেষ্টা করবেন। ওকে, দেন বেলি এন্ড লাভসের প্রত্যেকটা চ্যাপ্টার যে কোনো ডিজিজ শুরুর আগে ওই অংশটাকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব, অর্থাৎ এই অংশের ডিজিজগুলোকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব সেটা নিয়ে আলোচনা করা হয়। সো তারই ধারাবাহিকতায় আমরা স্টোমাকের জন্য যে ইনভেস্টিগেশনটার কথা প্রথমেই বলা আছে সেটা হলো ফ্লেক্সিবল এন্ডোস্কোপি। হ্যাঁ, আমরা এন্ডোস্কোপি বলতে
জেনে থাকি। ওকে, এন্ডোস্কোপি হলো একটা ইনভেস্টিগেশন প্রসিডিউর, অর্থাৎ যেটা দিয়ে আমরা একটা হিউম্যান বডির ভেতরকার অংশ, ইন্টেরিয়র অংশটা আমরা দেখে থাকি। এখানে একটা আরেকটা শব্দ ইউজ করা হয়েছে যেটা ফ্লেক্সিবল এন্ডোস্কোপি। এটা ব্যবহার করার কারণ হলো পূর্বে আমাদের রিজিড এন্ডোস্কোপি ছিল, অর্থাৎ যেটা আমরা ইচ্ছা মতো যে কোনো দিকে ইচ্ছা করলে আমরা বাঁকাতে পারতাম না। ওকে, বর্তমানে আমাদের ফাইবার অপটিক্স অথবা মডার্ন সায়েন্সের কারণে আমাদের ফ্লেক্সিবল এন্ডোস্কোপি এসেছে, যার জন্য পেশেন্টের কষ্ট খুব খুব কম হয় এবং সার্জনরাও এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারে এবং তার অনেক ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে, আমরা একটু পরে দেখব। এবং ফ্লেক্সিবল এন্ডোস্কোপি বলা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন, আমরা এখানে গোল্ড স্ট্যান্ডার্ড এই শব্দটা আমরা অন্য জায়গায় পাবো, যেমন ফর গল স্টোন ডিজিজ, ফর গল ব্লাডার, গল স্টোন ডিজিজ অফ গল ব্লাডার, এটার জন্য বলা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। ওকে, এখানে গোল্ড স্ট্যান্ডার্ড শব্দটা যখন ব্যবহার করা হবে তখন আমরা বুঝবো যে বর্তমানে যে পদ্ধতিগুলো চালু আছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি কার্যকর এবং আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এটা ইনভেস্টিগেশন হোক, ট্রিটমেন্ট প্রসেস হোক, যার জন্য এটা সবচেয়ে বেশি মানসম্মত, যদি বাংলায় বলি, অর্থাৎ সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং মানসম্মত। ওকে, এই নির্ভরযোগ্যতা এবং মানসম্মততা পরীক্ষার জন্য আমরা যেই টার্মগুলো ইউজ করি সেটা হলো স্ট্যাটিস্টিক্সের সেটা হলো আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি। সো ওটা দিয়ে আমরা এটা অ্যাসেস করে থাকি। সো আমরা দেখতে পাচ্ছি যে স্টোমাক এবং ডিউডেনামের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হলো আমাদের ফ্লেক্সিবল এন্ডোস্কোপি। সো আমরা শুধু এন্ডোস্কোপি বলবো না, আমরা আগে পড়েছিলাম যেহেতু আরেকটা এন্ডোস্কোপি আছে রিজিড এন্ডোস্কোপি, যেটা সাধারণত এখন আর কোথাও ব্যবহার করা হয় না, এখন সব জায়গায় ফ্লেক্সিবল এন্ডোস্কোপি ব্যবহার করা হয়। সো আমরা চেষ্টা করব এই শব্দটা একসঙ্গে ব্যবহার করতে। সরি, দেন হলো এখানে একটা নর্মাল ভিউ অফ দ্য স্টোমাক আমরা দেখে রাখবো, কারণ আমি যদি সার্জারিতে কেরিয়ার নাও করি তাহলেও আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব অনেক সময় একটা এন্ডোস্কোপি পাঠিয়ে বলতে পারে এটা একটু দেখার জন্য। এখন আমি যদি এটা যদি না শিখে রাখি, আমি তো এটা ভবিষ্যতে আর শিখবো না। যেন আমি যদি ইএনটি স্পেশালিস্ট হই, আমার তো আর এন্ডোস্কোপি দেখার হয়তো সুযোগই হবে না। সো আমরা চেষ্টা করব কিছু কিছু জিনিস শিখে রাখার জন্য, হ্যাঁ, নিজের প্রয়োজনে, যেই উদ্দেশ্য নিয়ে আমরা ডাক্তার হয়েছি তার প্রয়োজনে। সো এটা একটা ছবি হলো একটা নর্মাল স্টোমাক কিভাবে দেখা যায় এন্ডোস্কোপিতে। দেন হলো এখানে ইনভেস্টিগেশন সম্পর্কে এই সামারি বক্সে আলোচনা করা হয়েছে। সামারি বক্স হলো 63.2 বেলিয়ান লাভসের প্রত্যেকটা ছবি, ফিগার, সামারি বক্স, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার যদি বেলিয়ান লাভস পড়তে কষ্ট হয়, আপনি প্রথমে একবার শুধু ছবি, মূল হেডলাইন গুলো এবং সামারি বক্স গুলো, ছবির নিচে কি লেখা আছে, ফিগারের নিচে কি লেখা আছে, এই অংশগুলো পড়েন, এই অংশগুলো দেখেন, তারপর দেখতে দেখতে দেখবেন যে একসময় আপনার পড়াশোনা সহজ হয়ে যাবে। সো ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন এখানে কয়েকটা ইনভেস্টিগেশন বলা আছে। একটা হলো এই যে প্রথমে যেটা বললাম ফ্লেক্সিবল এন্ডোস্কোপি, দেন আছে আমাদের মাল্টি স্লাইস কন্ট্রাস্ট সিটি স্ক্যান, দেন আছে আমাদের এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ আমরা এন্ডোস্কোপের মাথায় আল্ট্রাসোনোগ্রাফি বসানো থাকে। আমাদের দেশে একটা বা দুটা সেন্টারে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি আছে। আরেকটা হলো ল্যাপারোস্কোপি, অর্থাৎ ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি ইজ এ ইনভেস্টিগেশন ফর স্টোমাক ডিজিজ। এটা স্টোমাক ডিজিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডায়াগনস্টিক টুল। ল্যাপারোস্কোপি আসার আগে আমাদের অনেক সময় শুধুমাত্র ডায়াগনোসিস করার জন্য ল্যাপারোটমি করতে হতো। সো এখন অনেক পেশেন্টকে আমরা এই ল্যাপারোস্কোপির সাহায্যে ল্যাপারোটমির হাত থেকে আমরা সেভ করতে পারছি, অথবা আনওয়ান্টেড ল্যাপারোটমি। হ্যাঁ, দেখা গেলো যে আমি কার্সিনোমা স্টোমাক অ্যাবডোমেন ওপেন করে আমি দেখলাম যে হিউজ অ্যাসাইটিস, মাল্টিপল সিডলিং আছে, যেটা আমাদের সিটি স্ক্যান অথবা আল্ট্রাসোনোগ্রাফিতে বোঝা যায় না। হ্যাঁ, সো আমি পেশেন্টকে একটা হিউজ ইনসিশন দিলাম ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন, এটা আমরা নিজেদের কোনো পেশেন্টের জন্য কি আমরা মেনে নিতে পারবো না। সো আমি অন্য পেশেন্টের জন্য কেন এই প্র্যাকটিসটা করব? হ্যাঁ, সো সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি একটা গুরুত্বপূর্ণ টুলস আমাদের প্রিঅপারেটিভ ডায়াগনোসিস। পরে আমরা দেখব এটার আরো কিছু কথা এই সংক্রান্ত বলা আছে। সো আমরা এখান থেকে এই ইনভেস্টিগেশন সম্পর্কে একটা বা দুটা লাইন, গুরুত্বপূর্ণ কিছু লাইন বলা আছে। ওকে, যেমন এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা টি স্টেজিং গ্যাস্ট্রিক ক্যান্সারে করা যায় সবচেয়ে ভালোভাবে।
দেন হলো ল্যাপারস্কোপির মাধ্যমে আমরা যেমন অ্যাভয়েড আনওয়ান্টেড ল্যাপারোটমি, আমাদের ল্যাপারস্কোপির একটা গুরুত্বপূর্ণ সুবিধা। তারপর এখানে হলো আমাদের একটা, এখানে বলা আছে ভিডিও গ্যাস্ট্রোস্কোপ, অর্থাৎ একটা ফ্লেক্সিবল এন্ডোস্কোপের টোটাল ইউনিটের একটা ছবি আছে, টোটাল ইউনিটের একটা ছবি আছে। এর মধ্যে এ হলো আমাদের ক্যামেরা মনিটর প্লাস হলো যে টিভি মনিটর বা অন্যান্য ডিভাইসগুলো, আর বিতে যেটা আছে, বিতে হলো এই যে দিস ইজ আমাদের ফ্লেক্সিবল এন্ডোস্কোপ, আর এই যে জিনিসটা দেখা যাচ্ছে বায়োপসি ফরসেপস। ওকে, বায়োপসি ফরসেপস অর্থাৎ এটার এই যে এটার মাথাটা এখান দিয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে আমরা প্রথমে একটা আলসার এরিয়া অথবা সাসপেক্টেড এরিয়া, একটা ডিজিজ এরিয়া আমরা ক্যামেরা দিয়ে টিভি মনিটরে আমরা প্রথমে দেখতে পাওয়ার পরে আমাদের কাজ হবে সেখান থেকে বায়োপসি নেওয়া। সো এই বায়োপসি নেওয়ার জন্য আমরা এই যে বায়োপসি ফরসেপস ইউজ করব। ওকে, দেন হলো কন্ট্রাস্ট রেডিওলজি। কন্ট্রাস্ট রেডিওলজি বলতে আমরা কি বুঝি? কন্ট্রাস্ট রেডিওলজি হলো কন্ট্রাস্ট মিডিয়াম দিয়ে আমরা যখন কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করি, বিশেষ করে আমরা কি করতে পারি কন্ট্রাস্ট মিডিয়াম দিয়ে, আমরা যেমন এক্স-রে করতে পারি, আমরা তেমনি সিটি স্ক্যান করতে পারি, আমরা তেমনি এমআরআই করতে পারি, আমরা তেমনি বোনে স্ক্যান করতে পারি, আমরা তেমনি প্যাট স্ক্যান করতে পারি। অর্থাৎ এই ধরনের যে ইনভেস্টিগেশন গুলো তাদেরকে বলা হচ্ছে কন্ট্রাস্ট রেডিওলজি। আমরা সবচেয়ে কমন যেটা জানি বেরিয়াম মিল। ওকে, এটা আমরা সবাই জানি মোটামুটি। আমাদের দেশে যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে না তারাও এটা বলতে পারে যে বেরিয়াম মিল, বেরিয়াম এনামা। ওকে, সো এই ধরনের ইনভেস্টিগেশন গুলো হলো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন। কিন্তু বেলেনলাফ যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে লিখা একটা বই, সো তারা এটা সম্পর্কে যেটা বলেছে, নট ইউজড অ্যাজ মাস অ্যাজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ তাদের দেশে এই ধরনের ইনভেস্টিগেশন গুলো এখন আর তেমন ভাবে ইউজ হয় না। তারা কি ইউজ করে, তারা তার পরিবর্তে কম্পিউটার টমোগ্রাফি অর্থাৎ সিটি স্ক্যান ইউজ করছে। কিন্তু আমরা তাদের মতো এতটা যেহেতু উন্নত দেশ নই, সেক্ষেত্রে আমাদের এই ধরনের ইনভেস্টিগেশন গুলো এখনো আমরা ব্যবহার করে থাকি। ওকে, যেমন আমরা মোস্ট কমনলি ব্যবহার করে থাকি বেরিয়াম সোয়ালো ইসোফেগাস দেখার জন্য, বেরিয়াম মিল স্টোমাক দেখার জন্য, বেরিয়াম ফলো থ্রো স্মল ইন্টেস্টাইন দেখার জন্য, এবং বেরিয়াম এনামা কোলন দেখার জন্য। মনে থাকবে চারটা ধারাবাহিকভাবে। আবার আমি একটু বলি, এটা হলো বেরিয়াম সোয়ালো যেটা দিয়ে আমরা ইসোফেগাস দেখি, বেরিয়াম মিল যেটা দিয়ে আমরা স্টোমাক এবং ডিউডেনাম দেখি, বেরিয়াম ফলো থ্রো যেটা দিয়ে আমরা স্মল ইন্টেস্টাইন দেখি, এবং হলো বেরিয়াম এনামা যেটা দিয়ে আমরা কোলন দেখে থাকি। কিন্তু এর মধ্যে আরেকটা পরিবর্তন আছে, সেটা হলো যে বেরিয়াম এমন একটা জিনিস, এটা একটু আঠালো চুনের মতো, এটা খাওয়ার পরে স্টোমাকের মধ্যে বা মানুষের ইন্টেস্টাইন থেকে এটা বেরোতে অনেক সময় লাগে। ওকে, যার কারণে আমরা এখন আর অনেক সময় বেরিয়াম ব্যবহার করি না। বেরিয়াম না ব্যবহার করে আমরা আয়োডিন বেসড কন্ট্রাস্ট মিডিয়াম ইউজ করি। ওকে, সো সেক্ষেত্রে আমরা কি বলবো, কন্ট্রাস্ট এক্সরে সোয়ালো অফ ইসোফেগাস, এভাবে আমরা বলবো। অর্থাৎ কন্ট্রাস্ট রেডিওলজি বা কন্ট্রাস্ট এক্সরে, যেটা আমরা বলেছিলাম যে বেরিয়াম এক্সরে বেরিয়াম মিল, বেরিয়ামের জায়গায় আমরা তখন সলিউবল কন্ট্রাস্ট এই শব্দটাও ব্যবহার করতে পারি। ওকে, এটা চেঞ্জ হয়ে যাবে, এখন আর বেরিয়াম সেভাবে আমরা ইউজ করি না। দেন যেমন এটা একটা সিটি স্ক্যানের ছবি, আমরা যারা আপনাদেরকে রেডিওলজি নিয়ে আলোচনা করছে তাদের কাছ থেকে আমরা এটা শিখবেন। শুধু আমি এতটুকু বলবো, সিটি স্ক্যান, এমআরআই বলেন, এক্সরে বলেন, যে কোনো ইনভেস্টিগেশন বলেন না কেন, সেটা আমরা মেডিকেল সায়েন্সে যে প্রিন্সিপালে পড়াশোনা করি এগুলো সেই প্রিন্সিপালে পড়াশোনা করতে হবে। মেডিকেল সায়েন্সে কোন প্রিন্সিপালে পড়াশোনা করি আমরা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রথমে আমরা কিন্তু নর্মাল জিনিসগুলো শিখি, নর্মাল অ্যানাটমি শিখি, নর্মাল ফিজিওলজি শিখি, দেন আমরা অ্যাবনর্মালের দিকে যাই। ওকে, কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকমটাই করতে হবে, অর্থাৎ আমরা একটা নর্মাল সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, নর্মাল সিটি স্ক্যান অফ চেস্ট, নর্মাল সিটি স্ক্যান অফ ব্রেন আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। এটা শেখা হয়ে গেলে দেন অ্যাবনর্মাল জিনিস সহজেই আমার চোখে ধরা দিবে। যেমন এখানে বলা হয়েছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন শোয়িং গ্যাস্ট্রিক ক্যান্সার, এই যে স্টোমাকের এখানে একটা ক্যান্সার সোয়েলিং দেখা যাচ্ছে। ওকে, আর এটা হলো আমাদের লিভার, এটা হলো আমাদের স্প্লিন, তারপরে এখানে আমাদের ভেসেল দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমি যখন নর্মাল জিনিসগুলো পড়বো তখন আমি বাকি জিনিসগুলো আমি এমনি শিখবো। এখানে রিব দেখা যাচ্ছে, স্কিন দেখা যাচ্ছে, সাবকিউটেনিয়াস টিস্যু দেখা যাচ্ছে, মাসেল লেয়ার দেখা যাচ্ছে। ওকে,
তারপরে ল্যাপারোস্কোপি একটু আগে বলেছিলাম, দিস ইজ রুটিনলি প্র্যাকটিস। দেখেন কত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, দিস টেকনিক ইজ রুটিন ইন দ্য অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার। যদিও আমাদের দেশে আমরা রুটিনলি প্র্যাকটিস করতে পারি না, কিন্তু অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আপনাকে এই জিনিসটা শিখতে হবে, আপনার এটা জানা থাকতে হবে। আমাদের দেশে হোক না না হোক, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কি সেটা জানা থাকা ভালো। হ্যাঁ, সো আমরা দেখলাম যে ল্যাপারোস্কোপি, দিস টেকনিক ইজ দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট উইথ গ্যাস্ট্রিক ক্যান্সারের পেশেন্টের জন্য এটা একটা রুটিন অ্যাসেসমেন্ট টুল হিসাবে বা ইনভেস্টিগেশন হিসাবে অথবা টেকনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। দেন আসেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে আমাদের পড়তে হবে। আমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ আছে যে হেলিকোব্যাক্টার পাইলোরি কি কি ডিজিজ করে থাকে। তার মধ্যে হলো একটা গ্যাস্ট্রাইটিস করে থাকে, দেন হলো আমরা জানি পেপটিক আলসার করে থাকে, এবং গ্যাস্ট্রিক ক্যান্সার। অর্থাৎ এখানে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি রিলেটেড 3টা ডিজিজের কথা বলা আছে। একটা হলো ক্রনিক গ্যাস্ট্রাইটিস, একটা হলো পেপটিক আলসারেশন, একটা হলো গ্যাস্ট্রিক ক্যান্সার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর নিচে যেটা বলা হয়েছে, মানে এই ধরনের ইরাডিকেশন থেরাপি আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজও পেয়েছেন। আর তারপরে বেলিয়ান লাভস, এখানে দেখবেন হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমি এটা নিয়ে আলোচনা করব না, আপনারা এটা পড়ে নিয়ে অথবা মাইক্রোবায়োলজি বই থেকে হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে আপনাদের কিছুটা পড়াশোনা করতে হবে। দেন আসেন ডিজিজ, এক একটা ডিজিজ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ওকে, সো আমাদের প্রথম যে ডিজিজটার কথা এখানে বলা আছে এই চ্যাপ্টারে, সেটা হলো গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস, ওকে, আমরা এটা হয়তো বা মেডিসিন থেকে পড়বো, যার কারণে এখানে খুব একটা বেশি কিছু লেখা নাই। আবার অনেক কিছু লেখা আছে, অনেক ধরনের গ্যাস্ট্রাইটিস আছে। আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের অন্তত গ্যাস্ট্রাইটিসের টাইপগুলো পড়ে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে এই চ্যাপ্টারটা বক্স সামারি বক্স 63.3 দেখি। স্পাইরাল ব্যাকটেরিয়াম হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ ক্রিটিক্যাল ইন দ্য ডেভেলপমেন্ট অফ, কিছুক্ষণ আগে যেটা বলেছি, হেলিকোব্যাক্টার পাইলোরি, গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসারেশন এবং গ্যাস্ট্রিক ক্যান্সার, এই 3টা ডিজিজের কারণ। হ্যাঁ, এটা অ্যাকোয়ার্ড হয় মেইনলি ইন দ্য চাইল্ডহুড, কিন্তু এবং লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে যারা আছে তাদের এটা এই ইনফেকশনটা বেশি হয়ে থাকে। এখন আমরা কি ইউজ করি? আমরা ট্রিপল থেরাপি বলি, প্রোটন পাম্প ইনহিবিটর এবং অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, বাজারে বেশ কয়েকটা ফরম্যাটে পাওয়া যায়, সো এগুলো আমরা ইউজ করে থাকি। এবং আমরা দেখা যাচ্ছে যে এটা ইউজ করে আমরা 90% পেশেন্টের ক্ষেত্রে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করতে পারি। আর আরেক ধরনের গ্যাস্ট্রাইটিস আছে, বেশ কয়েক ধরনের গ্যাস্ট্রাইটিস আমি বলেছি, আপনারা টাইপগুলো অন্তত নামগুলো পড়ে রাখবেন। এখানে আছে একটা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, এখানে আছে অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস। ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের জন্য আমাদের রিলেটেড হলো এনএসএস অথবা যে কোনো ব্যথার ওষুধ। আর অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের সাথে রিলেটেড হলো পার্নিশিয়াস অ্যানিমিয়া এবং গ্যাস্ট্রিক ক্যান্সার। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তারপরে আমাদের যে ডিজিজটা সম্পর্কে বলা আছে সেটা হলো পেপটিক আলসারেশন। পেপটিক আলসারেশনের সিমটম, সাইন, এই জিনিসগুলো বলা আছে। আমরা এটা মেডিসিন থেকেও পড়তে পারি, এটা মেডিসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো যার কারণে ওই ডিটেলস আমি গেলাম না। বেলিয়ান লাভসে কিছু সাইন সিমটমস এর কথা বলা আছে, আপনারা ওগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা, এই বক্সে যেটা বলা আছে সেটা আমরা দেখি। মোস্ট পেপটিক আলসার আর কজড বাই, পেপটিক আলসারের 2টা কারণের কথা এখানে বলা আছে। একটা হলো এনএসএইচ আর একটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি। ওকে, ডিউডেনাল আলসার, আবার এটা পেপটিক আলসার ডিজিজকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা হলো ডিউডেনাল আলসার। একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা ডিউডেনাল আলসার। ডিউডেনাল আলসার ইজ মোস্ট কমন, দেন গ্যাস্ট্রিক আলসার। তারপরে যেটা বলা আছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, গ্যাস্ট্রিক আলসার মে বিকাম ম্যালিগন্যান্ট, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এই ক্যান্সারটা অনেক সময় দেখা যায় যে আমাদের বিনাইন লুকিং হয়, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের সঙ্গে ক্যান্সারের একটা সম্পর্ক আছে, যেটা ডিউডেনাল আলসারের সঙ্গে তেমন সম্পর্ক এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ ডিউডেনাল আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমরা এখনো বলবো নাই, কিন্তু গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। হ্যাঁ, আর হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন থেরাপি আমরা ইউজ করতে পারি। লং টার্ম কমপ্লিকেশন অফ পেপটিক আলসার মেজ ইট ডিফিকাল্ট টু, অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ যদি লং টার্ম থাকে তখন আমরা কিছু সার্জারির প্রয়োজন হতে পারে। আমরা কিছুক্ষণ পরে পরবর্তী স্লাইডে এই নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা কমপ্লিকেশনের মধ্যে এখানে 3টা কমপ্লিকেশনের কথা বলা আছে। একটা হলো পারফোরেশন, একটা হলো ব্লিডিং, আর একটা হলো স্টেনোসিস। অর্থাৎ এই কমপ্লিকেশন গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। অর্থাৎ
পেপটিক আলসার ডিজিজের জন্য যে কমপ্লিকেশন গুলো হয়, যেমন পেপটিক আলসার ডিজিজের একটা কমপ্লিকেশন হতে পারে পারফোরেশন, আমরা জানি পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ডিসকাস বা ডিউডেনাল আলসার পারফোরেশন, সেটা দেন হতে পারে ব্লিডিং, ব্লিডিং থেকে কি হতে পারে হেমাটাইটিস হতে পারে, মেলানা হতে পারে, আর হলো স্টেনোসিস, পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস, পাইলোরিক স্টেনোসিস হলে আমাদের কি হয়, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অর্থাৎ স্টোমাক থেকে কোনো কিছু বাইরে যেতে পারছে না, আউটলেট অবস্ট্রাকশন হয়। হ্যাঁ, সো আমরা এই ডিজিজ সম্পর্কে পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন রিলেটেড যে ডিজিজগুলো, পারফোরেশন, ব্লিডিং এবং স্টেনোসিস, এই ডিজিজগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা পড়ব। দেন এখানে আমি দুটা ছবি, একটা ছবি হলো এই যে আলসার এরিয়া, এটা দেখানোর জন্য আমি এটা নিয়ে আসি, আর হলো এই যে একটা বেরিয়াম মিল, হ্যাঁ এটা একটা বেরিয়াম মিল এক্সরে অফ স্টোমাক এন্ড ডিউডেনাম। এখানে কি দেখা যাচ্ছে, ডিউডেনাল আলসার, এটা আমরা এখানে আলসার, আমরা যদি পরবর্তী স্লাইডে আমার একটা নরমাল ছবি আছে তার সঙ্গে যদি আমি তুলনা করি তখন এটা আমি আলসারটা বুঝতে পারবো। ওকে, এই ছবিটা বেলিয়ান লাভসের, আর এখানে যে নরমাল ছবিটা আমি নিয়ে আসি এটা বেলিয়ান লাভস থেকে না, আমি ইন্টারনেট থেকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসি। এখানে দেখেন সুন্দর দেখা যাচ্ছে ফান্ডাস, বডি, গেটার কার্ভেচার, আর এই যে পাইলোরাস অংশটা সুন্দর একটা কনস্ট্রিক্টেড পার্ট আমাদের দেখা যাচ্ছে। দেন হলো ডিউডেনাল বাল্ব, অর্থাৎ আমরা যদি আগের ছবিটা দেখি এখানে দেখেন এই ডিউডেনাল বাল্বটা এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সো এটা হলো একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর সেকেন্ড হলো আমাদের ডিউডেনাম এন্ড স্মল ইন্টেস্টাইনে আমাদের কন্ট্রাস্ট মিডিয়াম গিয়েছে এবং তার এক্সরে। আর এই ছবিটা দেখেন এটা বেলিয়ান লাভসের ছবি, এখানে দেখেন আমাদের এইটা এভাবে এসে এভাবে চলে যাওয়ার কথা, এটা এভাবে এসে এভাবে চলে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে এখানে একটা এক্সকেভেটেড অংশ, অর্থাৎ আমরা যদি ভিতর থেকে চিন্তা করি এখানে এই ধরনের একটা গর্তের মতো কিছু একটা থাকার কথা না। সো এটা যেহেতু আছে, সো এখানে এখন লার্জ গ্যাস্ট্রিক আলসার হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারি। যদি আমরা এখন এই এক্সরে গুলো এখন আর ইউজ করি না, আমরা এন্ডোস্কোপি ইউজ করি এই ডায়াগনোসিসের জন্য। দেন হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ আনকমপ্লিকেটেড পেপটিক আলসার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আনকমপ্লিকেটেড পেপটিক আলসার। আমি যখন আজ থেকে প্রায় 15 বছর আগে আমি যখন ইন্টার্নশিপ করি তখন মেডিকেল কলেজে প্রতি সপ্তাহে 1-2টা অপারেশন হতো পেপটিক আলসারের জন্য। হ্যাঁ, আর এখন এই পেপটিক আলসারের জন্য এই অপারেশনগুলো হয় না, কিন্তু তারপরও বেলিয়ান লাভসে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। কেন আলোচনা করা হয়েছে, কারণ যে অপারেশনগুলো হয়েছিল 80s 90s অথবা তার কিছু পরে, হ্যাঁ সেই পেশেন্টগুলো এখনো বেঁচে আছে এবং তারা অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে। সো এই জন্যই বেলিয়ান লাভসে এটা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আনকমপ্লিকেটেড সার্জারি ফর আনকমপ্লিকেটেড পেপটিক আলসার। আর কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি কমপ্লিকেটেড পেপটিক আলসার, তার মধ্যে কি ছিল, ডিউ, পারফোরেশন, স্টেনোসিস এবং আমাদের আরেকটা ছিল হলো ব্লিডিং। অর্থাৎ এগুলোর জন্য তো আমরা সার্জারি করেই থাকি, এখনো করি, আগেও করা হতো, এখনো করি। হ্যাঁ, যদিও সংখ্যা কমেছে, আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টি আলসারের ড্রাগ আবিষ্কার বা পেপটিক আলসার ডিজিজের ড্রাগ আবিষ্কার হওয়ার পরে, কিন্তু আনকমপ্লিকেটেড পেপটিক আলসারের জন্য যে সার্জারিগুলো করা হতো সেই সার্জারিগুলোর কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা দেখি কি ধরনের সার্জারিগুলো এখানে করা হতো। আমি একটু পরে যাই, পরে আবার আগের চ্যাপ্টারে আসব। হ্যাঁ, অপারেটিভ মর্টালিটি বলা হয়েছে ইনসিডেন্স ফলোইং ডিউডেনাল আলসার অপারেশন, অর্থাৎ এই অপারেশনগুলো আগে করা হতো, এখন আর করা হয় না। হ্যাঁ, এই অপারেশনগুলো আগে করা হতো পেপটিক আলসার ডিজিজের জন্য অথবা গ্যাস্ট্রিক আলসারের জন্য, এখন এই অপারেশনগুলো সাধারণত আর সেভাবে হয় না। কিন্তু আমরা এই যে বললাম এই পেশেন্টগুলো তাদের কমপ্লিকেশন নিয়ে এখনো আমাদের কাছে আসে, যার কারণে আমরা এই অপারেশনগুলো কি কি এবং তার কমপ্লিকেশন কি কি সেই সম্পর্কে আমরা পড়বো। কি কি, একটা হলো গ্যাস্ট্রেক্টমি, অর্থাৎ স্টোমাকের কিছু একটা অংশ কেটে ফেলা হতো, গ্যাস্ট্রেক্টমি। হ্যাঁ, এখানে কখনো টোটাল গ্যাস্ট্রেক্টমি করা হতো না, এটা অবশ্যই পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি এবং ডিস্টাল অর্থাৎ প্রক্সিমাল না, ডিস্টাল পার্ট অফ দ্য স্টোমাক কেটে ফেলা হতো, সেটাকে বলা হয় গ্যাস্ট্রেক্টমি। গ্যাস্ট্রেক্টমি করার পরে আমাদের কি দরকার হয়, আমাদের দরকার হয় আমাদের এই খাবারটা তো আমাদের স্টোমাক থেকে ইন্টেস্টাইনে পৌঁছাতে হবে। সো আমাদের একটা রিকনস্ট্রাকশন অথবা একটা অ্যানাস্টোমোসিস করতে হয়, সেই অ্যানাস্টোমোসিসটা হলো গ্যাস্ট্রো এন্টেরোস্টোমি। হ্যাঁ, সো আমরা স্টোমাকে এই সার্জারিটা আমরা আগে করতাম এবং এখনো আমরা এই সার্জারিটা করি। এখন কখন করি, আমরা যদি পাইলোরিক স্টেনোসিস পাই তখন করি, এবং আমরা স্টোমাক ক্যান্সারের জন্য অপারেশনটা করি। অর্থাৎ আমরা এটাকে যদি ওভাবে বলি তাহলে আমরা সাধারণত লিখে থাকি ডিস্টাল পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, অর্থাৎ রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোজেজুনোস্টমি। এন্টেরো মানে ইন্টেস্টাইন। হ্যাঁ, সেখানে আমরা যদি জেজুনামের সঙ্গে করি তাহলে হলো গ্যাস্ট্রোজেজুনোস্টমি, আর যদি স্টোমাকের সঙ্গে আমরা
ডিউডেনাম কানেকশন করে থাকি তাহলে আমরা বলবো এটাকে গ্যাস্ট্রোডিউডেনোস্টমি। হ্যাঁ, আর গ্যাস্ট্রেক্টমি মানে স্টোমাক কেটে ফেলা। এখন যদি আমরা ক্যান্সারের জন্য যেটা ফেলি উইথ এন ব্লক, আমাদের ওমেন্টাম এবং লিম্ফ নোড সহ, তখন আমরা তাকে বলি রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি। আর যদি আমরা সেরকমটা না করে থাকি তাহলে আমরা বলি ডিস্টাল পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, যেহেতু আমরা ডিস্টাল অংশটাই খুব বেশি আমরা এক্সিশন করে থাকি। সো এটা হলো স্টোমাকের সার্জারি। এখন এখানে আমাদের ডিউডেনাল আলসারের সার্জারি আরেকটা অংশ ছিল, দুটা সার্জারি এখানে করা হতো, একটা হলো স্টোমাকের সার্জারি, আরেকটা হলো ভ্যাগাস নার্ভের সার্জারি। ওকে, সো ভ্যাগাস নার্ভের সার্জারি গুলো আমরা কি কি করতাম? আমরা হলো ট্রাঙ্কাল ভ্যাগোটমি করা হতো, সিলেক্টিভ ভ্যাগোটমি করা হতো, হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করা হতো। হ্যাঁ, সো এই স্টোমাকের সার্জারি এবং আমাদের ভ্যাগাস নার্ভের সার্জারি, এই সার্জারির নামগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা বলি কি কি আমরা করতাম আগে পেপটিক আলসার ডিজিজের জন্য সার্জারিগুলো। একটা হলো গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রোএন্টেরোস্টমি, ইট মে বি গ্যাস্ট্রোজেজুনোস্টমি অর ইট মে বি গ্যাস্ট্রোডিউডেনোস্টমি। আর আমরা ভ্যাগাস নার্ভের জন্য যে সার্জারিটা আমরা করতাম সেটা হলো ট্রাঙ্কাল ভ্যাগোটমি, অথবা সিলেক্টিভ ভ্যাগোটমি, অথবা হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি। আমি এখন আগের স্লাইডে আসলে আমি দেখবো যে এখানে দুটা সার্জারির কথা বলা আছে বেলেন লাভসে, ফিগার 63.16 এবং 63.17। একটা হলো বিলরোথ 1 গ্যাস্ট্রেক্টমি আর একটা হলো বিলরোথ 2 গ্যাস্ট্রেক্টমি। হ্যাঁ, সো এই দুটা সার্জারি সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, যেমন বিলরোথ 1 গ্যাস্ট্রেক্টমি, বিলরোথ 1 গ্যাস্ট্রেক্টমি বলা হয়েছে যেখানে গ্যাস্ট্রোডিউডেনাল অ্যানাস্টোমোসিস করা হচ্ছে, এটা হলো বিলরোথ 1 গ্যাস্ট্রেক্টমি। আর বিলরোথ 2 গ্যাস্ট্রেক্টমি সেটা হলো এখানে আমরা স্টোমাকের সঙ্গে ইন্টেস্টাইন অর্থাৎ গ্যাস্ট্রোএন্টেরোস্টমি করবো, জিজনোমে কানেকশন। দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে, আপনারা যারা ইতিহাস পড়তে চান মেডিকেল সায়েন্স তারা পড়ে নিয়েন। এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল সার্জারি, অর্থাৎ যিনি সার্জন এটা করতে গিয়েছিলেন উনি এটা আগে থেকে ওনার প্ল্যান ছিল না যে আমি সার্জারিটা করব। হ্যাঁ, কিন্তু উনি অন গ্রাউন্ডে গিয়ে মানে স্টোমাকের সঙ্গে ডিউডেনাম, তার আগে কিন্তু সবসময় বিলরোথ 1 সার্জারি হতো। উনি স্টোমাকের সঙ্গে ডিউডেনাম অ্যানাস্টোমোসিস করতে যখন পারেন নাই তখন উনি যেটা করেছেন স্টোমাকের সঙ্গে জেজুনামের কানেকশন করে দিয়ে আসছে। হ্যাঁ, এবং দেখা গেল যে একটা এক্সপেক্টেড রেজাল্ট, অর্থাৎ যেটা ভাবা হয় নাই। হ্যাঁ, যে পেশেন্ট আসলে ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ, সো তারপর থেকে এই মডিফিকেশন আছে বিলরোথ 2 অ্যানাস্টোমোসিস। এখন আমরা দেখি বিলরোথ 1 কোনটা আর বিলরোথ 2 কোনটা। বিলরোথ 1 হলো এই যে আমরা ডিস্টাল স্টোমাকটা কেটে ফেললাম। হ্যাঁ, স্টোমাকের ডিস্টাল অংশ আমরা এক্সিশন করলাম, তার সঙ্গে আমরা ডিউডেনামের সঙ্গে স্টোমাক কানেকশন করলাম। দিস ইজ বিলরোথ 1, অর্থাৎ লোয়ার হাফ অফ দ্য স্টোমাক রিমুভড এন্ড কাট স্টোমাক অ্যানাস্টোমোসিস উইথ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, অর্থাৎ স্টোমাকের সঙ্গে ডিউডেনামে আমরা যে কানেকশনটা করি এটা হলো আমাদের বিলরোথ 1। আর বিলরোথ 2 হলো আমরা স্টোমাক এক্সিশন করলাম ডিস্টাল স্টোমাকটা, তারপরে আমরা স্টোমাকের সঙ্গে আমরা ডিউডেনামকে কানেকশন না করে যদি ইন্টেস্টাইনের সঙ্গে করি, অর্থাৎ মোস্ট কমনলি হলো জেজুনাম, তখন আমরা বলবো হলো এটা হলো বিলরোথ 2। সেক্ষেত্রে আমরা ডিউডেনামটা কি করব, ডিউডেনামের এই যে স্টামের অংশটা আমরা ক্লোজ করে দিয়ে আসবো। ওকে, ডিউডেনামের এই স্টামের অংশটা আমরা ক্লোজ করে দিয়ে আসবো, এটা ক্লোজ করে ওখানে যেভাবে আছে সেভাবে রেখে দিব। এটা আমরা অপারেটিভ সার্জারিতে বাকি প্রসিডিউর গুলো আমরা পড়বো। দেন আসেন এই যে বলেছি স্টোমাকের পেপটিক আলসার ডিজিজের, আনকমপ্লিকেটেড পেপটিক আলসার ডিজিজের যে সার্জারি গুলো করা হয়েছে অতীতে, হ্যাঁ, সেগুলোর জন্য এখন পেশেন্টরা কি কি সমস্যায় ভুগে থাকে, এখন পেশেন্টরা কি কি কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে, সেই কমপ্লিকেশন গুলো আমরা দেখি। বেলেন লাভস এগুলো সব সুন্দর করে লেখা আছে, আপনারা এগুলো পরবর্তীতে দেখবেন। ওই অংশটা আমি হয়তো তুলে নিয়ে আসি না স্লাইড হিসেবে, কিন্তু আপনারা ওগুলো পড়ে নেবেন। যেমন এর মধ্যে কি আছে, রিকারেন্ট আলসারেশন, অর্থাৎ একবার আলসারের জন্য আমি সার্জারি করেছি কিন্তু আবার পেশেন্ট আলসার নিয়ে আমার কাছে প্রেজেন্ট করেছে। দেন হলো স্মল স্টোমাক সিনড্রোম, অর্থাৎ আগে স্টোমাক যেরকম ছিল এখন তো এক্সিশন করাতে ছোট হয়ে গেছে, সেজন্য তার কিছু সমস্যা। তারপর বিলিয়াস ভমিটিং, অর্থাৎ সে বাইল বমি করে। আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। ডায়রিয়া অথবা মেলিগনেন্ট ট্রান্সফরমেশন, এই অ্যানাস্টোমোটিক সাইটে মেলিগনেন্সি হয়। হ্যাঁ, সো এই কমপ্লিকেশন নিয়ে কিন্তু পেশেন্টরা এখনো আমাদের কাছে এসে থাকে। হ্যাঁ, সো আমরা এই কমপ্লিকেশন গুলো সম্পর্কে জানবো যে পেপটিক আলসার ডিজিজের, আনকমপ্লিকেটেড পেপটিক আলসার ডিজিজের অতীতে যে অপারেশন গুলো হয়েছিল সেই অপারেশন গুলোর জন্য এখন পেশেন্টরা কি কি প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। তার মধ্যে একটা হলো রিকারেন্ট আলসারেশন, স্মল স্টোমাক সিনড্রোম, বিলিয়াস ভমিটিং,
আর্লি অ্যান্ড লেট ডাম্পিং, ডায়রিয়া অ্যান্ড মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন। এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে এবং এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে পরবর্তীতে বেল এন্ড লাভ চ্যাপ্টারে দেখবেন আপনারা আলোচনা করা আছে। এর মধ্যে একটা প্রবলেম নিয়ে আমি এখানে একটা টেবিল আছে 63.3, আমি এটা নিয়ে আলোচনা করি, সেটা হলো আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং। ডাম্পিং শব্দটা এসেছে আসলে এরকম একটা টার্ম থেকে, যেমন আমাদের দেশে আমরা একটা পণ্য উৎপাদন করি, এটা হতে পারে ইলিশ মাছ। ওকে, দেখা গেল যে আমরা আমাদের এই পণ্যটা এত পরিমাণ উৎপাদন করি যে আমরা এটা যদি দেশের বাইরে রপ্তানি না করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে জেলেরা এই মাছটা ধরেছে তাদের এটা লস হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা কি করতে পারি, আমাদের বাজারে যে পরিমাণে যেভাবে যে মূল্যে এটা বিক্রি হচ্ছে তার চেয়ে কম মূল্যে আমরা বিদেশে এক্সপোর্ট করে দিতে পারি। সো এই ধরনের একটা শব্দের মিনিং হলো ডাম্পিং। হ্যাঁ, সো আমরা দেখি এখানে আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং কি বলা আছে। আর্লি ডাম্পিং এর ইনসিডেন্স হলো 5 to 10%, লেট ডাম্পিং তার চেয়ে কম। আর্লি ডাম্পিং সাধারণত খাবারের পরপরই হয়ে থাকে, আর লেট ডাম্পিংটা সাধারণত খাবারের 1 ঘন্টা পরে বা সেকেন্ড আওয়ারে হয়ে থাকে। আর্লি ডাম্পিংটা 30 to 40 মিনিটস থাকতে পারে, এটাও 30 to 40 মিনিটস থাকতে পারে। আর্লি ডাম্পিং সাধারণত পেশেন্ট যদি লাইং পজিশন বা শুয়ে যায় তাহলে হয়তো অনেক সময় চলে যায় বা পেশেন্টের রিলিফ হয়। আর লেট ডাম্পিং এর জন্য পেশেন্টকে আমরা এক্সট্রা ফুড দিতে পারি। দেন হলো এটা কেন অ্যাগ্রাভেট হয় এবং কেন প্রিসিপিটেটিভ ফ্যাক্টর হয়, আর হলো সিমটমস গুলো কি কি। আচ্ছা, আমি এখন একটু আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং সম্পর্কে বলি। এটা বেলিয়ান লাভসে বলা আছে, আমি অংশটা তুলে নিয়ে আসিনি। আর্লি ডাম্পিং এ কি হয়, সাধারণত কার্বোহাইড্রেট রিচ খাবার, অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট বেশি আছে, এই ধরনের খাবার যখন পেশেন্ট খেয়ে থাকে তখন সেটা স্টোমাক থেকে খুব দ্রুত ইন্টেস্টাইনে চলে যায়। যেহেতু তার স্টোমাকের সঙ্গে ডিউডেনামকে বাইপাস করে আমরা একটা কানেকশন করেছি, আর স্টোমাক যেহেতু আগে থেকে ছোট হয়ে আছে, তখন কি হয়, এই কার্বোহাইড্রেট ফ্লুইড অ্যাবজর্ব করে, অর্থাৎ এটাকে বলে সিকোয়েস্ট্রেশন, অর্থাৎ বডির ওয়াটারটা সে ধরে রাখে। তখন পেশেন্টের এই যে ডায়রিয়া, টেকিকার্ডিয়া, সোয়েটিং এই ধরনের সমস্যাগুলো হয়। আর লেট ডাম্পিং এ কি হয়, লেট ডাম্পিং এ এই ধরনের খাবারগুলো আর্লি ইন্টেস্টাইনে আসার পরে এক সময় আমাদের প্যানক্রিয়াস কি করে, বেশি পরিমাণ ইনসুলিন তৈরি করে। সেই ইনসুলিন তৈরি করার জন্য কি হচ্ছে, আমাদের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। কারণ আমরা জানি যে ইনসুলিন ব্লাডের গ্লুকোজকে মেটাবলিজম করে, সেজন্য যেটা হয় সেটা হলো হাইপোগ্লাইসেমিয়া হয়, সেটা হলো লেট ডাম্পিং। সো আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং সম্পর্কে আমরা এখান থেকে পড়বো। আর এবার আসেন আমাদের কমপ্লিকেটেড পেপটিক আলসার সার্জারি, অর্থাৎ পেপটিক আলসার সার্জারি কমপ্লিকেশনের জন্য আমরা যে সার্জারিগুলো করে থাকি সেগুলো আমরা এখনো করি। আগেই বলেছি তিনটা এখানে, পারফোরেশন, ব্লিডিং এবং স্টেনোসিস। আমরা আজকে প্রথম দুটা নিয়ে আলোচনা করব। ওকে, আর পরেরটা নিয়ে আমি পরবর্তী লেকচারে পরের অংশ অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এবং কার্সিনোমা স্টোমাক নিয়ে একসঙ্গে আলোচনা করব। ওকে, সো আমাদের এখানে প্রথমে যেটা বলা আছে পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ অথবা ডিউ পারফোরেশন আমরা বলে থাকি। এখানে যেটা বলা হচ্ছে দেখেন, অনেক গ্যাস্ট্রিক অ্যান্টিসিক্রেটরি এজেন্ট ব্যবহার করার পরে এটা সাধারণত এই ইনসিডেন্সটা আগে যেরকম ছিল এখন সেরকম নাই, অনেকটা কমে এসেছে। হ্যাঁ, তারপরও আমরা এখনো পেয়ে থাকি, বিশেষ করে আমরা রোজার দিনে এই ধরনের কিছু পেশেন্ট আমরা পেয়ে থাকি পেপটিক আলসার পারফোরেশন, এবং এই পেশেন্টগুলো মোস্টলি রিলেটেড উইথ পেইন কিলার। হ্যাঁ, আমরা এটা মনে রাখবো। আমাদের এখন ডিউ পারফোরেশনের মোস্ট কমন কজ হলো আমাদের অ্যানেসাইডস বা পেইন কিলার। এটা হতে পারে এটা, অথবা হতে পারে স্টেরয়েডও হতে পারে। দেন হলো এখানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি আছে, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে মোস্ট কমনলি হলো পেশেন্ট ডেভেলপ সাডেন সিভিয়ার পেইন প্রথমে ইনিশিয়ালি, দেন এটা জেনারেলাইজ হতে পারে, অর্থাৎ জেনারেলাইজ পেরিটোনাইটিস। আমাদের বেলিয়ান লাভসে একটা চ্যাপ্টার আছে পেরিটোনাইটিস, আমরা যখন পেরিটোনাইটিস চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এটা সম্পর্কে ভালোভাবে জানবো। এখানে একটা ছবি দেওয়া আছে, হ্যামিল্টন বেলি উনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করছিলেন ফর পেরিটোনাইটিস এর পেশেন্টের। সো প্রথম ক্লিনিক্যাল সিমটমটা কি হবে, সাডেন সিভিয়ার পেইন। হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট হবে। তারপরে অন্যান্য সিমটমগুলোর মধ্যে ধীরে ধীরে এই পেইনটা কি হবে, পেশেন্টের একসময় টেকিকার্ডিয়া হবে, তারপর পাইরেক্সিয়া হবে, তারপর একসময় অ্যাবডোমেনে বোর্ড লাইক রিজিডিটি, অর্থাৎ যখন জেনারেলাইজ পেরিটোনাইটিস হবে তখন অ্যাবডোমেনে বোর্ড লাইক রিজিডিটি হবে। এগুলো ডেসক্রিপশন আকারে বেলিয়ান লাভসে লেখা আছে, আমরা যখন পরীক্ষায় লিখবো তখন আমরা
ধীরে ধীরে পয়েন্ট আকারে লিখবো। হ্যাঁ, বেলিয়ান লাভস আমরা পয়েন্ট আকারে এইভাবে দাগিয়ে নিতে পারি, পরবর্তীতে আমরা এগুলো পরীক্ষায় পয়েন্ট আকারে লিখবো। হ্যাঁ, দেন ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, দেন হলো পেশেন্ট আমাদের হিস্ট্রি দিবে, যে সে এনএসএস এর একটা হিস্ট্রি সে দিতে পারে, ব্যথার জন্য সে ব্যথার ওষুধ খেয়েছিল। আর আরেকটা অংশ একদম নিচের প্যারায় এই অংশে লেখা আছে, দেখেন, by far most common site of perforation, কোথায়? anterior aspects of the duodenum। এটা আমাদেরকে পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করতে পারে, সাধারণত পারফোরেশন হলে কোথায় সবচেয়ে কমনলি পাওয়া যায়। ওকে, সেটা হলো মোস্ট কমনলি পাওয়া যায় ডিউডেনামে, এবং ডিউডেনামের অ্যান্টিরিয়র পারফোরেশন না পোস্টেরিয়র পারফোরেশন, কোনটা বেশি কমন? অ্যান্টিরিয়র পারফোরেশন। আর অবশ্য কোনটা বেশি ডিফিকাল্ট ম্যানেজ করা, সেটা হলো পোস্টেরিয়র পারফোরেশন। দেন হলো আমরা কিভাবে ডায়াগনোসিস করব যে ডিও পারফোরেশন হয়েছে কিনা। দেখেন এখানে যেটা বলা আছে ইরেক্স প্লেন চেস্ট এক্স, এটা কিন্তু অ্যাবডোমিনাল এক্স-রে না, এটা মনে রাখতে হবে। দেখেন এখানে কিন্তু চেস্ট এক্স-রে। হ্যাঁ, অর্থাৎ আমরা পারফোরেশন ডায়াগনোসিস করার জন্য যেই এক্স-রেটা ইউজ করব সেটা হলো চেস্ট এক্স-রে, নট অ্যাবডোমিনাল এক্স-রে। কিন্তু তারপরেও দেখা যায় যে চেস্ট এক্স-রেতে আমরা সব সময় যেরকম গ্যাস শ্যাডো পাবো তা না, এখানে বেলিয়ান লাভসে বলা আছে অ্যারাউন্ড 50% ক্ষেত্রে আমরা পেতে পারি। এছাড়া আমরা কি ইনভেস্টিগেশন ইউজ করব? আমরা আলট্রাসোনোগ্রাফি ইউজ করতে পারি, আমরা সিটি স্ক্যান ইউজ করতে পারি। আলট্রাসোনোগ্রাফি কি বলতে পারে? আমাদের অ্যাবডোমেনে একটা কালেকশন আছে। আর সিটি স্ক্যানে আমরা আরো ডেফিনিটিভ, আমরা হয়তো পারফোরেশনটা আইডেন্টিফাই করতে না পারলেও এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পেতে থাকি। এছাড়া পেশেন্টের যে প্রয়োজনীয় রুটিন ব্লাড ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো করব। এবং একটা গুরুত্বপূর্ণ ডিডি হলো প্যানক্রিয়েটাইটিস। সেই প্যানক্রিয়েটাইটিসটা এক্সক্লুড করার জন্য আমরা সিরাম অ্যামাইলেজ করব। হ্যাঁ, প্যানক্রিয়েটাইটিস এক্সক্লুড করার জন্য আমরা সিরাম অ্যামাইলেজ করব। কিন্তু দেখা যায় যে ডিউ পারফোরেশনেও সিরাম অ্যামাইলেজ কিছুটা বাড়তি থাকবে, কিন্তু এটা প্যানক্রিয়েটাইটিসের মতো এতটা বেশি হবে না, যেটা এখানে লাস্ট লাইনে বলা আছে। দেন আমরা আসি ট্রিটমেন্ট। আমরা ট্রিটমেন্ট কি করব? অর্থাৎ পেপটিক আলসার ডিজিজের পারফোরেশনের জন্য আমরা চিকিৎসা কি দেব? হ্যাঁ, আমাদের এখানে চিকিৎসা দেখেন বেলিয়ান লাভস, এটা বলা আছে লিটারেচারের মতো। আমরা পরীক্ষায় যখন লিখবো তখন আমরা লিখবো পেশেন্টকে প্রথমে হসপিটালাইজ করব, পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে কাউন্সিলিং করব ডিজিজ সম্পর্কে এবং তার চিকিৎসা সম্পর্কে। দেন আমরা ধীরে ধীরে এই অংশগুলোতে আসব। তারপর পেশেন্টকে এনপিইউ রাখবো। দেন হলো আমরা আমাদের দেখেন এখানে বলা আছে আমরা প্রথমে রিসাসিটেশন করব এবং অ্যানালজেসিয়া দিব। আমরা ভয়ে পেইন কিলার দিব না পেশেন্টকে, এটা না। দরকার হলে আমরা পেশেন্টকে বুটাপেন জাতীয় পেইন কিলার ইউজ করতে পারি, অথবা আমরা প্যাথেডিন ইউজ করতে পারি। হ্যাঁ, সো আমরা পেইন কিলার দেব। পেইন কিলার দিয়ে পেশেন্টকে প্রথমে রিসাসিটেশন করব, প্রয়োজনীয় ইনভেস্টিগেশন শেষ করব। হ্যাঁ, তার আগে তো অবশ্যই পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন করব। তারপরে আমরা পেশেন্ট পার্টির সঙ্গে আমরা কাউন্সিলিং করব। কাউন্সিলিং করে দেন আমাদের সার্জারি হলো ল্যাপারোটমি। হ্যাঁ, বর্তমান সময়ে ডিউ পারফোরেশন আমরা ল্যাপারোস্কোপিক্যালিও রিপেয়ার করতে পারি, কিন্তু আমাদের মেইন সার্জারিটা হবে ল্যাপারোটমি। ল্যাপারোটমি করার পরে আমরা কি করব? ল্যাপারোটমি করার পরে আমাদের মেইন কাজ হবে সার্জিক্যাল টয়লেটিং, অর্থাৎ যে ফ্লুইড আছে সেগুলোকে আমাদেরকে ওখান থেকে রিমুভ করা। হ্যাঁ, আমাদের সার্জিক্যাল টয়লেটিং করার পরে আমরা কি করব? আমাদের যে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব আমাদের পারফোরেশনটা কোথায়। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম এটা ডিউডেনামের অ্যান্টিরিয়র ওয়ালে হতে পারে, এটা ডিউডেনামের পোস্টেরিয়র ওয়ালে হতে পারে, এটা স্টোমাকে হতে পারে। স্টোমাকে যদি পারফোরেশন হয় তার একটা ইম্পর্টেন্স আছে, সেটা হলো স্টোমাকের পারফোরেশন গুলো সাধারণত হয়ে থাকে মেলিগনেন্সির জন্য। সো আমাদের স্টোমাকের পারফোরেশন যখন হবে তখন আমাদের অবশ্যই বায়োপসি নিতে হবে, এবং এখানে মেলিগনেন্সি আসার সম্ভাবনা বেশি। এবং এই ধরনের একটা ক্যান্সার অবশ্যই স্টেজ 4 ডিজিজ, কারণ সে অলরেডি স্টোমাকের সবগুলো লেয়ারকে ইনভলভ করে পারফোরেশন করে ফেলছে। সো আমাদের গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনের জন্য আমাদের এই কথাটা মনে রাখতে হবে সার্জারির সময়। হ্যাঁ, আর দেন হলো আমরা যখন এটা রিপেয়ার করব তখন আমরা আরেকটা জিনিস ইউজ করে থাকি, সেটা হলো, আমি এখানে পড়ে যাই, অল্টারনেটলি ল্যাপারোস্কোপি ম্যাবিও, যেটা বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য অপারেশন ইজ এ থোরোপেরিটোনিয়াল টয়লেটিং, যেটা বলেছি একটু আগে। থোরোপেরিটোনিয়াল টয়লেটিং অথবা রিমুভ অল দ্য ফ্লুইড এবং ফুড ডেব্রিস। তারপরে আমরা কি করব? তারপরে আমরা একটা ডিউডেনাল প্যাচ ইউজ করব। আমি যদি পড়ে যাই তাহলে আমি পাবো ক্লোজিং দ্য আলসার ইন এ ট্রান্সভার্স ডিরেকশন। আলসারটা কিভাবে আমরা ক্লোজ করব? আলসারটা অবশ্যই আমরা ট্রান্সভার্স ডিরেকশনে ক্লোজ করব, যেটা হলো পাইলোরোপ্লাস্টির মতো করে আমরা ক্লোজ করব। ওকে, দেন আমরা এটা সুচার করার চেষ্টা করব। আরো ডিটেলস আমরা এখানে পড়বো হলো আমাদের অপারেটিভ সার্জারি বইতে। তারপরে আমরা এই যে সুচার, যেখানে আমরা
অর্থাৎ আমাদের যে পারফোরেশনটা ছিল সেটা আমি রিপেয়ার করলাম, রিপেয়ার করে এখানে এনে আমি একটা ওমেন্টাল প্যাচ দিব রিইনফোর্সমেন্টের মতো। আমরা হার্নিয়া নিয়ে আলোচনা করছি, হার্নিয়া সার্জারির মতো। ওকে, আমরা এখানে একটা ওমেন্টাল প্যাচ এসে এটাকে রিইনফোর্স করব, করে আমাদের ওমেন্টাম নিজে থেকেও এটাকে অনেক সময় আমাদের এই ছোট যদি মাইনর হয় খুব কম ক্ষেত্রে নিজেই আসলে অনেক সময় সিল করে দিতে পারে। সো আমরা এখানে ওমেন্টামকে ইউজ করব আমাদের এই রিপেয়ারটা যেন আমাদের থাকে। আর কখনো কখনো ক্ষেত্রে আমাদের রো অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রেক্টমি যেটা বলেছিলাম গ্যাস্ট্রোজেনেক্টমি করা লাগতে পারে, সেটা আমরা ডিটেলস আলোচনা করব। দেন হলো আমাদের হেমাটেমেসিস এন্ড মেলেনা অর্থাৎ ব্লিডিং, হেমাটেমেসিস এন্ড মেলেনা। হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হ্যামোরেজ এখনো আমাদের গুরুত্বপূর্ণ একটা, যদিও আমরা এটা ম্যাক্সিমাম সার্জারি খুব কম ক্ষেত্রেই প্রয়োজন হয়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এন্ডোস্কোপি অর্থাৎ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ডোস্কোপির মাধ্যমে ম্যানেজ করে। সো এখনো এটা একটা মেডিসিনের একটা ডিপার্টমেন্টের অংশ হিসেবে রয়ে গেছে। আর আমরা দেখি এই যে আমাদের হ্যামোরেজের সবচেয়ে মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড হলো এনএসএস, এটা আমরা মনে রাখবো। আর হলো যে আমরা এখানে দেখব এখানে কি কি ধরনের কোথায় কোথায় থেকে আমাদের এই ব্লিডিংটা হতে পারে, সেটা এখানেও লেখা আছে। আমরা পরবর্তী একটা চার্টে দেখব কি কি আছে, কোন কোন কন্ডিশনে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হয়। যেমন আলসার, আলসারের জন্য কি ইসোফেজিয়াল আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার। ইরোশন, ঠিক সব জায়গার ইরোশন হতে পারে। ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, ইসোফেজিয়াল ভেরিসেস, টিউমার হতে পারে, টিউমার মিন্স গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে অথবা ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে, কিছু ভাস্কুলার ম্যালফরমেশন, ডুলাফয়েজ ডিজিজ, হ্যাঁ, অথবা ডিউলাফয়েজ ডিজিজ, যা আমরা উচ্চারণ করে থাকি সঠিকভাবে দেখে নেব। হ্যাঁ, সো এই ধরনের কন্ডিশন গুলাতে সাধারণত ব্লিডিং হয়ে থাকে। সো আমরা ব্লিডিং এর ম্যানেজ কি, আমরা ব্লিডিং এর প্রথম ম্যানেজ হলো মেডিকেল ট্রিটমেন্ট অফ লিমিটেড মানে মেডিকেল ট্রিটমেন্টটা কম গুরুত্বপূর্ণ। আমাদের কি করতে হতে পারে, থেরাপিউটিক এন্ডোস্কোপির প্রয়োজন হতে পারে, যেটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করে থাকে। বলেছিলাম যে যে আমাদের এই ব্লিডিং নিয়ে যখন আমি প্রায় লেকচারের শেষ পর্যায়ে এসে পড়ছি, আর হয়তো বা দু একটা স্লাইড আছে, আমাদের মেডিকেল অ্যান্ড মিনিমালি ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট ফর ব্লিডিং অফ স্টোমাক এন্ড ডিউডেনাম। সো এখানে প্রথমে আমাদের যেটা আসতেছে যে ট্রিটমেন্ট মডালিটিসটার কথা, সেটা হলো থেরাপিউটিক এন্ডোস্কোপি। অর্থাৎ এন্ডোস্কোপির মাধ্যমে আমরা অনেক সময় এই যে অ্যাড্রেনালিন ইনজেকশন দিব, অথবা হিট প্রোব দিয়ে আমরা, অথবা ক্লিপ দিয়ে আমরা লাইগেশন করে দিতে পারি। হ্যাঁ, যদি আমাদের এটা না হয়, সেকেন্ড আমরা যেটা করতে পারি সেটা হলো এম্বোলাইজেশন করতে পারি। ওকে, অর্থাৎ প্রথমে হলো থেরাপিউটিক এন্ডোস্কোপি, সেকেন্ড হলো এম্বোলাইজেশন, আর থার্ড যদি তাতেও না হয় তখন আমরা কি করতে পারি, সার্জারিতে যেতে পারি, ওপেন সার্জারি। হ্যাঁ, ওপেন সার্জারিতে কি করব, মেইন কাজই হলো আমাদের ট্রিটমেন্ট মোডালিটিস হলো আমাদের ব্লিডিংটা বন্ধ করা, আমরা ব্লিডিংটা বন্ধ করা, হ্যাঁ, অ্যারেস্ট দ্য ব্লিডিং। হ্যাঁ, বা ফার্দার অন্যান্য যা ম্যানেজমেন্ট আছে সেটা তো আমরা করবোই। পেশেন্টকে ব্লাড দিব, পেশেন্টের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটা কারেকশন করব, পেইন থাকলে পেইন কিলার দিব, অ্যান্টি আলসারিন দিব, অ্যান্টিবায়োটিক দিব, ওই জিনিসগুলো আমরা লিখবো। হ্যাঁ, কিন্তু আমাদের মেইন কাজ হলো আমাদের ব্লিডিং বন্ধ করা। পরীক্ষা যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা এগুলো সবগুলো লিখে আসবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমি 63 স্টোমাক এন্ড ডিউডেনামের চ্যাপ্টারের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। নেক্সট লেকচারে আমি দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ দুটা ডিজিজ রয়ে গেছে, একটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আর একটা হলো কার্সিনোমা স্টোমাক। আজকের মতো সবাইকে শুভরাত্রি, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।